আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করেছেন। প্রথম দফার লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেবার কাজ চলেছে। বিজেপি 11 জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। ইডি অ্যালকেমিস্ট গ্রুপের 29 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় 9,000 অসুস্থ মানুষ আটকে রয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের এবং দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং চৌধুরী চরণ সিং, কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকে আজ এই সম্মান প্রদান করা হবে। ভারতরত্ন প্রাপকদের পরিবারের সদস্যদের হাতে গতকাল সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পিভি নরসিমহা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর MS স্বামীনাথনের অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে, বিশেষত কৃষি ও গ্রামোন্নয়নে চৌধুরী চরণ সিং এর অবদানের স্বীকৃতি হল ভারতরত্ন। তিনি বলেন, পিভি নরসিমহা রাও দেশের অগ্রগতি ও আধুনিকীকরণের জন্য ব্যাপকভাবে কাজ করেছেন এবং তিনি নিজেও একজন পণ্ডিত এবং চিন্তাবিদ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায় ও সাম্যের লক্ষ্যে কর্পূরী ঠাকুর জীবন উৎসর্গ করেছেন। ডক্টর MS স্বামীনাথন ভারতকে খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার দিকে চালিত করেছেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। গত বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার সেগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। বিহারে 4টি লোকসভা আসন গয়া, ঔরঙ্গাবাদ, নওয়াদা এবং জামুইয়ে মনোনয়ন পেশের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী 2 এপ্রিল। বিহার সহ 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি লোকসভা আসনে প্রথম দফার ভোট নেওয়া হবে আগামী 19 এপ্রিল। একই সঙ্গে ওই দিন সিকিমের 32 এবং অরুণাচল প্রদেশের 7টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। এর মধ্যে তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 19 এপ্রিল এক দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 3 কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কোচবিহার SC আসনে 11, আলিপুরদুয়ার ST আসনে 11 এবং জলপাইগুড়ি SC আসনে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনে গতকাল কার্শিয়ঙে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন। এই আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। অসমে 5টি আসনের জন্য প্রথম দফায় 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জোরহাট আসনে একজন প্রার্থী নাম প্রত্যাহার করেন। 5টি আসনেই লড়ছে বিজেপি। ডিব্রুগড়ে অসম জাতীয় পরিষদের সমর্থনে কংগ্রেস 4টি আসনে প্রার্থী দিয়েছে। আমাদের গুয়াহাটি সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সাংসদ প্রদান বড়ুয়া, কামাখ্যা প্রসাদ তাসা এবং তপন কুমার গগৈ এই দফায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংসদ গৌরব গগৈ, প্রাক্তন বিধায়ক রোজালিনা তির্কে এবং উদয় শঙ্কর হাজারিকা। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ ডিব্রুগড় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে 10 জন বিজেপি প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 60 সদস্যের বিধানসভায় লোকসভা নির্বাচনের প্রথম দফার সঙ্গেই ভোটগ্রহণ 19 এপ্রিল। ওই দিন বাকি 50 আসনের নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আসনগুলির মধ্যে 6টিতে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়ে। 4টি আসনে বিরোধী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের মধ্যে রয়েছেন অরুণাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। লোকসভা নির্বাচনের জন্য বিজেপি গতকাল 11 জন প্রার্থীর একটি নতুন তালিকা প্রকাশ করেছে। কটক লোকসভা আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন সদ্য বিজু জনতা দল ছেড়ে আসা ভর্তৃহরি মহতাব। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু অমৃতসর আসনের প্রার্থী হচ্ছেন। গায়ক হংসরাজ হংস প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরিদকোট আসন থেকে।
প্রনীত কৌর পাটিয়ালা, রবনীত সিং বিট্টু লুধিয়ানা এবং সুশীল কুমার রিঙ্কু জলন্ধর আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। পশ্চিমবঙ্গে আরও দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণত টুডুকে। বীরভূমে বিজেপি প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি গতকাল তাদের নির্বাচনী ইস্তাহার কমিটি গঠন করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা 27 সদস্য এই কমিটির নাম ঘোষণা করেন। রাজনাথ সিংকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন নির্মলা সীতারামন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির সভাপতি পশুপতি কুমার পারস লোকসভা নির্বাচনে এনডিএর প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এর আগে বিহারে এনডিএ শরিকদের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার পর তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করবেন। মিরাটে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। ওই লোকসভা কেন্দ্রে রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী সহ বিজেপি নেতারা। উত্তরপ্রদেশের 7 দফায় ভোট হবে। কংগ্রেস সহ বিরোধী দলগুলিও জোর কদমে প্রচারে অংশ নিচ্ছে। বিজেপি ও শিবসেনার শিন্ডে গোষ্ঠী অন্য দলের নেতাদের নাম তাদের তারকা প্রচারক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অ্যালকেমিস্ট গোষ্ঠীর 29 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে সংস্থার নামে নথিভুক্ত একটি বিমান, বেশ কয়েকটি ফ্ল্যাট ও জমি রয়েছে। এগুলি হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে অবস্থিত। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কমরদীপ সিং অ্যালকেমিস্ট গোষ্ঠীর কর্ণধার। লখনৌ এবং কলকাতা পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইডি অ্যালকেমিস্ট মামলায় তদন্ত শুরু করে। চড়া সুদের হারে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটি সাধারণ মানুষের কাছ থেকে 1800 কোটি টাকার বেশি তুলেছিল বলে ইডির অভিযোগ। এই মামলায় তৃণমূল কংগ্রেসের 10 কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করেছে ইডি। ভারতীয় মৌসুম বিভাগ আইনটি উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এবং ছত্তিশগড়ে। উত্তর মধ্য কর্ণাটক, তেলেঙ্গানা এবং রায়লসীমায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এদিকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রার পারও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টার উপলক্ষে ভারত ও বিদেশে বসবাসকারী নাগরিক এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, প্রভু যিশুর পুনরাবির্ভাবের এই উৎসব ভালোবাসা ও করুণার প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক ডক্টর টেড্রোস আধানাম ঘেব্রিয়েসাস বলেছেন, গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় 9000 অসুস্থ মানুষ আটকে রয়েছেন। তাদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। তিনি বলেন, গাজার চিকিৎসা পরিকাঠামো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ক্যান্সার, জটিল কিডনি রোগ প্রভৃতি দুরারোগ্য অসুখে অনেকেই ভুগছেন। অনেকে আবার যুদ্ধ চলাকালীন আহত হয়েছেন। এদের অবিলম্বে গাজা থেকে বের করে আনার ব্যবস্থা প্রয়োজন। লেবাননে দক্ষিণে রামিস শহরে বোমার আঘাতে রাষ্ট্রসংঘের এক পর্যবেক্ষক ও তার অনুবাদক সহ 3 জন জখম হয়েছেন। সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের পাঠানো ড্রোনই হামলার পেছনে রয়েছে, যদিও ইসরায়েলের সেনাবাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। আইপিএল ক্রিকেটে আজ প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30টায়। দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে, একটিতে জয়ী হয়েছে, অপরটিতে পরাজিত হয়েছে। সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। লখনৌয়ের একানা স্পোর্টস স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 21 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 199 রান তোলে। এরপর ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 20 ওভারে 5 উইকেটে 178 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন প্রদান করেছেন। প্রথম দফা লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। ইডি অ্যালকেমিস্ট গ্রুপের 29 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। খবর শেষ হলো।